আজকে আমরা ইনশাল্লাহ ফেব্রিকেশন এর ওয়েফার প্রিপারেশন সম্বন্ধে পড়ব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে যে কোনো একটা আইসি বা ট্রানজিস্টর তৈরি করতে হলে এটা আমাদেরকে ওয়েফারের উপরে তৈরি করতে হয়। ওয়েফারটা হচ্ছে সাধারণত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো এই জন্য আমরা ওয়েফার প্রিপারেশন, এই জন্য ওয়েফার প্রিপারেশন, এখানে ওয়েফার কথাটা এখানে আসে নাই, খালি প্রিপারেশন কথাটা আসছে। তো কয়েকটা স্টেপ আছে। একটা হচ্ছে ক্রিস্টালাইজেশন, সেকেন্ড হচ্ছে গ্রাইন্ডিং, তারপরে স্লাইসিং, তারপরে লেপিং, তারপরে হচ্ছে এজ কন্ট্রোলিং। এই পাঁচটা স্টেপ দিয়ে ওয়েফার প্রিপারেশন করতে হয়। তো ওয়েফার প্রথম বানানোর আগে ইনগোটটা তৈরি করতে হয়। ইনগোট হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইনগট। এই ইনগটটা তৈরি করতে হয়। তো ইনগটটা তৈরি করতে হয় ফার্স্টে ক্রিস্টালাইজেশনের মাধ্যমে। তো এই জন্য আমরা ক্রিস্টালাইজেশন সম্বন্ধে ফার্স্টে পড়ব। ক্রিস্টালাইজেশন, এটা যেই অ্যাপারেটাস দিয়ে ক্রিস্টালাইজেশন করা হয় ওই অ্যাপারেটাসটিকে বলা হয় পুলার অ্যাপারেটাস। পুলার অ্যাপারেটাসটা দেখতে নিচে আমি ছবিতে আঁকছি, এই যে এরকম। এইগুলো ছবিগুলো দেখা যায় তো না? জি স্যার। আচ্ছা, তো এই পুলার অ্যাপারেটাসের কয়েকটা পার্ট, মেজর চারটা পার্ট হচ্ছে, এটা হচ্ছে ফার্নেস, 2 নম্বর হচ্ছে ক্রিস্টাল কুলিং মেকানিজম, 3 নম্বর হচ্ছে অ্যাম্বিয়েন্ট কন্ট্রোল, 4 নম্বর হচ্ছে কন্ট্রোল সিস্টেম। তো ফার্নেসটা হচ্ছে যেখানে নাকি হিট সিলিকন, পিওর সিলিকনকে হিটিং করে মেল্ট করা হয়, ওই পার্টটাকে ফার্নেস বলে। ফার্নেসে কয়েকটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ক্রুসিবল, সাসেপ্টর, রোটেশন মেকানিজম, হিটিং এলিমেন্ট, পাওয়ার সাপ্লাই আর চেম্বার ইটসেলফ। তো নিচের যে অংশটা এটা এটা হচ্ছে সেই ফার্নেসের পার্ট। ফার্নেসের ভিতরে এই যে এখানে যে ইউ শেপের, এটা আসলে একটা বাটির মতো ক্রুসিবল। ক্রুসিবলের মধ্যে এই যে অংশটা, এটা হচ্ছে মেল্টেড সিলিকন। মেল্টেড সিলিকনটাকে সাসেপ্টরের মধ্যে, এই সাসেপ্টরটা দিয়ে এটাকে সাপোর্ট দেওয়া হয়। এই সাসেপ্টর দিয়ে সাপোর্ট দেওয়া হয়। এই সাসেপ্টরটা একটা রোটেশন মেকানিজম, এই যে নিচের দিকে যে দণ্ডটা চলে গেছে, এই রোটেশন মেকানিজমের মাধ্যমে এই পুরা এই পোর্সিলিনটা, এটাকে ক্রুসিবলটা, পুরা ক্রুসিবলটাকে ঘোরানো হয়। আর এটার এই পাশে ড্রামের আকারে এখানে যে লাইন টানা আছে, এটা আসলে সার্কুলার। এটা আমরা যেহেতু এটা একটা সেকশন নিচ্ছি এখানে, এই জন্য এখানে দুই সাইডে দুইটা লাইন দেখা যাচ্ছে। আসলে এটা একটা ড্রামের মতো, চারিদিক থেকে এইটাকে ঘিরে আছে, চারিদিক থেকে এটা ঘিরে আছে। তো এইটা একটা হিটিং এলিমেন্ট, এই দুইটা। আর এর দুই পাশে আবার দুইটা আছে হ্যাসেড লাইন। এই দুইটা হচ্ছে আপনার যাতে হিটটা বাইরে চলে না যায়, ইনসুলেটর হিসেবে কাজ করে, হিট ইনসুলেটর। এটাও একটা ড্রামের মতো। তো এই হিট ইনসুলেটর ড্রামের ভিতরে হচ্ছে হিটিং এলিমেন্ট, হিটিং এলিমেন্টের ভিতরে হচ্ছে ক্রুসিবলটা। আর ক্রুসিবলটাকে আপনার সাসেপ্টর দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। আর পুরা জিনিসটা এই ফার্নেসের ভিতরে, টোটাল ফার্নেসটার ভিতরে এটা থাকে। ফার্নেসের মধ্যে একটা ভিউ পোর্ট থাকে, এখান থেকে গ্লাস ডোর আছে। গ্লাস ডোর দিয়ে মানুষ ভিতরে, যদি এটা টোটাল অ্যালাইনমেন্ট হয় নাই, ভিতরে এখানকার যে মেল্ট আছে, মেল্টের অবস্থানটা বুঝতে পারে। আর এই ফার্নেসটাও আপনার ড্রামের মতো চারিদিক থেকে ঘুরে এইভাবে আছে। তো এটা হচ্ছে আপনার আমাদের ফার্নেসের পার্ট: ক্রুসিবল, সাসেপ্টর, রোটেশন মেকানিজম, হিটিং এলিমেন্ট, পাওয়ার সাপ্লাই, চেম্বার। পাওয়ার সাপ্লাইটা হচ্ছে ওই হিটিংয়ের জন্য যে পাওয়ার দিয়ে হিটিংটা করা হয়, সে পাওয়ার সাপ্লাই। আর চেম্বারটা হচ্ছে যে ফার্নেসটা। তারপরে হচ্ছে ক্রিস্টাল কুলিং মেকানিজম।
এটার তিনটা অংশ, একটা হচ্ছে সিট শেফট অর চেইন, আর এটা হচ্ছে রোটেশন মেকানিজম, আর এটা হচ্ছে সিট চাক। তো তিনটা অংশ হচ্ছে এই উপরের অংশটা, এখান থেকে শুরু করে এই উপরের এই পার্টটা। তো এইখানে এই যে দণ্ডটা আছে এটিকে বলা হয় এই কি বলে চেইন, চেইন অথবা শেফট। চেইন যদি দেওয়া হয় তাহলে পেন্ডুলাম ইফেক্ট একটু বেশি হয়, আর যদি শেফট দেওয়া হয় পেন্ডুলাম ইফেক্টটা কম হয়। তো পেন্ডুলাম ইফেক্টটা যদি বেশি হয় তাহলে আমার যে ইনগটটা তৈরি হবে, ইনগটের যে সারফেসটা রাফ হবে। আর শেফট হইলে এটাকে পুল করা একটু কষ্টকর হয়ে যায়, এটার ওয়েটটা এক্সট্রা ওয়েট হয়। তো এতে হয় কি আপনার সারফেসটা সুন্দর হয়, ইনগটের সারফেসটা সুন্দর হয়। ইনগটটা মনে আছে? এই যে ইনগটের যে সারফেসটা, এই সারফেসটা এবড়ো থেবড়ো হবে যদি চেইন হয়, আর যদি শেফট হয় তাহলে এটা স্মুথ হবে। কিন্তু শেফট হইলে আপনার ওয়েটটা বেড়ে যায়, যার জন্য পেন্ডুলাম ইফেক্টটা কম হয়, কিন্তু ওই রোটেশন মেকানিজম বা পুলিং পার্টটা একটু স্ট্রঙ্গার ডিজাইন করতে হয়। তো সিট শেফট অর চেইন, তারপর হচ্ছে রোটেশন মেকানিজম। তো এই পুরাটাকে এই ওখান দিয়ে যেরকম ক্রুসিবলটাকে ঘোরানো হচ্ছে, এদিকে শেফটটাকেও কন্টিনিউয়াস ঘোরানো হয়। আর শেফটের মধ্যে থাকে, মাথায় থাকে সিট চাক। এই যে একটা কাভার করা আছে, এটার মধ্যে পিওর সিলিকনের নিডল এখানে দেওয়া হয়। তো এই নিডলটা এই মেল্টের সাথে যখন অ্যাটাচ হয় তখন ওই ক্রিস্টালের চারিদিকে এই মেল্টেড সিলিকনগুলা ক্রিস্টালাইজেশন হতে থাকে। এখানকার টেম্পারেচারটাকে এমনভাবে কন্ট্রোল করা হয় যাতে সিলিকনের উপরের লেয়ারটা সহজেই সরের মতো, দুধের উপরে যেরকম সর পড়ে এরকম সরের মতো যাতে ক্রিস্টালাইজেশন হয়ে যায়। তো প্রথম যে সিটটা থাকে, সিটটার চারিদিকে একটা দুইটা করে ক্রিস্টাল জমা হইতে থাকে, আর পাশাপাশি এটাকে পুল করা হয়। তো ফলে হয় কি, প্রথম দিকের অংশটা সুচালো হয়। তো আস্তে আস্তে কিছুক্ষণ টানার পরে তারপরে রিয়েল সাইজের যত ডায়ামিটারের আমার ইনগট দরকার অত ডায়ামিটারের ইনগটটা এখানে বেরিয়ে আসে। তো টেম্পারেচারটাকে এমনভাবে কন্ট্রোল করতে হয় যাতে মেল্টিংটা এমন থাকে যে এখানে ক্রিস্টালাইজেশন হওয়া সম্ভব হয়। যদি টেম্পারেচারটা এর থেকে কম হয় তাহলে এইখানে মেল্টেডটা এখানে হার্ড হয়ে যেতে পারে, মেল্টেড সিলিকনটা হার্ড হয়ে যেতে পারে। আর যে টেম্পারেচারটা এর থেকে বেশি হয় তাহলে এখানে যে মেল্টিং থেকে যে ক্রিস্টালাইজেশন হয়েছিল, টেম্পারেচার বেশি হওয়ার কারণে ক্রিস্টালাইজেশনটা আবার রিমেল্ট হয়েছে। তো জন্য এখানকার টেম্পারেচারটাকে খুব কশাসলি কন্ট্রোল করতে হয়। আর এই জন্যই করা হয় কি, আমাদের এমবিএন কন্ট্রোল, গ্যাস সোর্স দিয়ে এখান দিয়ে গ্যাস ঢুকানো হয়, এমবিএন কন্ট্রোল এখান দিয়ে গ্যাস ঢুকানো হয়, গ্যাস দিয়ে আমাকে পুরাটাকে পিউরিফিকেশনের জন্য কাজ করে, প্লাস হিটটা যাতে সব জায়গায় সমানভাবে ছড়ায় এটার জন্য কাজ করে। সেদিক দিয়ে আমরা এমবিএন গ্যাস ঢুকাই, আর অন্য দিক থেকে এমবিএন গ্যাসটা বেরিয়ে আসে, এই পাশ দিয়ে এমবিএন গ্যাসটা বেরিয়ে আসে। তো এই গ্যাসটা হিট ইকুইলিব্রিয়ামের জন্য কাজ করে, প্লাস ক্লিনিংয়েরও কাজ করে। এই জন্য এমবিএন কন্ট্রোলের কয়েকটা পার্ট, একটা হচ্ছে গ্যাস সোর্স, আর একটা হচ্ছে ফ্লো কন্ট্রোল, আর একটা হচ্ছে পার্জ টিউব, আর এটা হচ্ছে এক্সস্ট অর ভ্যাকুয়াম সিস্টেম। তো ওই এক্সস্ট হচ্ছে ওই এমবিএন গ্যাসটা এদিক দিয়ে পাম্প করে ঢুকানো হচ্ছে, আর এক্সস্টের মাধ্যমে এদিক থেকে পাম্প করে বের করে নিয়ে আসা হচ্ছে। পার্জ টিউবটা কি ফ্লো কন্ট্রোলটা হচ্ছে আমার এখানকার গ্যাসটাকে এমনভাবে ফ্লো করাইতে হবে যাতে ওই টেম্পারেচার ইকুইলিব্রিয়াম, ওইটার সাথে এই হিটিং এলিমেন্টটাও জড়িত। হিটিং এলিমেন্টের টেম্পারেচার কতটুকু জেনারেট করতেছে,
কতটুকু হিট জেনারেট করতেছে এটা, প্লাস অ্যাম্বিয়েন্ট কন্ট্রোল, মানে এখানকার গ্যাসটা ফ্লো কন্ট্রোলের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হয়। আর পার্স টিউবটা কি? পার্স টিউব হচ্ছে এইখানে আমার যখন নাকি এডিশনাল সিলিকন এখানে অ্যাড করতে হবে, যদি প্রয়োজন হয়, তাহলে আমরা করি কি, এইটার উপরের অংশটাকে বলে আপার চেম্বার, উপরে সোজা চলে গেছে ভার্টিক্যালি আপার চেম্বার। আপার চেম্বারটা ফার্নেসের উপরে বসে আছে। তো এটার রাউন্ড, এটা হচ্ছে গোলাকৃতি, এটাও গোলাকৃতি। তো এইখানে একটা ট্রের মতো থাকে, এটা যেটার উপরে বসে ওইটা একটা ট্রের মতো থাকে। ওই ট্রের উপরে আমাকে এই পার্চ গুলা দেওয়া হয়। পার্চ বলতে বোঝা যায় যে মেল্টেড সিলিকন অথবা হাফ মেল্টিং সিলিকন। তো এখানে যদি আমার সিলিকনের পরিমাণ কমে যায়, তো আমি এখানে সিলিকন দিব, ওই সিলিকনটা এখানে এটা টেম্পারেচারে গলে এদিক দিয়ে নিচে পড়বে, নিচে পড়বে, এটাকে বলে পার্স টিউব। এটা অনেকটা টিউবের মতো আর কি, এত বড় ফার্নেসের মধ্যে এই এন্ট্রেন্সটা একটা টিউবের মতো, তো এই জন্য বলা হয় এটাকে পার্স টিউব। তো আমাদের যখনই নাকি সিলিকন এডিশন করতে হবে তখন আমরা এই দিক দিয়ে করবো। এটা হচ্ছে ভিউ পোর্ট, এটা দিয়ে আমরা সিলিকন দেই না, এটা দিয়ে শুধুমাত্র দেখি, আর সিলিকন দিতে হয় এখান দিয়ে। তো এই চারটা পার্ট মিলে হচ্ছে অ্যাম্বিয়েন্ট কন্ট্রোল। আর এই পুরো জিনিসটাকে বিভিন্ন জায়গায় সেন্সর আছে, এই সেন্সরগুলোকে কন্ট্রোল করা হয়, এবং এই রোটেশন কন্ট্রোল সবগুলাকে কন্ট্রোল করা হয় কম্পিউটার সিস্টেমের মাধ্যমে, মাইক্রোপ্রসেসর, সেন্সর এন্ড আউটপুট। তো সেন্সর দিয়ে ইনফরমেশনগুলো নেওয়া হয়, মাইক্রোপ্রসেসর এটা প্রসেস করা হয়, প্রসেস করে করসপন্ডিং আউটপুট দেওয়া হয়, আউটপুট দ্বারা এগুলো কন্ট্রোল হয়। আর এখানে পাওয়ার সাপ্লাই আছে, টোটাল হোল থিংটাকে রানিং কন্ডিশনে রাখার জন্য এখানে একটা পাওয়ার সাপ্লাই থাকে। ওই পাওয়ার সাপ্লাইটা মাইক্রো কন্ট্রোলারকে কন্ট্রোল করে, প্লাস সেন্সরগুলোকেও বায়াসিং করে পুরা সিস্টেমটাকে কার্যক্ষমতার মধ্যে রাখে। তো এই পুরাটা হচ্ছে পুলার অ্যাপারেটাস। এই পুরাটা হচ্ছে পুলার অ্যাপারেটাস। এই পুলার অ্যাপারেটাসের আমি তো এখানে শুধু নামগুলো উল্লেখ করছি, এগুলার ডিটেলস ডেসক্রিপশন আমাদের ইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, ওইটা আমি লোড করে দিব, আপনাদের ইয়ার মধ্যে লোড করে দিব। লোড করে দিলে আপনার ওইটা রিডিং পড়লে বুঝতে পারবেন। আমি যে কথাগুলো বলছি ওগুলোর সাথে এডিশনাল যে জিনিসগুলো থাকবে ওগুলো হচ্ছে মোটামুটি যে এখানকার ম্যাটেরিয়ালসটা কি, তারপরে আপনার এই সাসেপ্টর ম্যাটেরিয়ালসটা কি হয়, কেন হয়, তারপরে এখানকার টেম্পারেচারটা কত থেকে কত রেঞ্জে রাখা হয় সাধারণত, এই হিটিং এলিমেন্টসটা কি দিয়ে তৈরি, এই সমস্ত একটু ডিটেলস বর্ণনা আছে। তো এখানে একটা আইসোলেশন ভালভ থাকে। আইসোলেশন ভালভটার কাজ হচ্ছে ফার্নেসের হিটটা যেন উপরের দিকে না যায়। তো যখন নাকি এখানে এটা মেল্টেড কন্ডিশন থেকে আমার ক্রিস্টালাইজেশন হলো, হওয়ার কিছুক্ষণ পরেই আমরা চাই যে এই জিনিসটাকে একদম ঠান্ডা করে ফেলতে, তাহলে একদম সলিড হয়ে যাবে। এই জন্য এটাকে এমন একটা রেটে পুল করা হয়, পুল করতে করতে যে এটাকে সামনের দিকে নেওয়া হয়, এবং এইখানকার যে টেম্পারেচারটা, এখানকার টেম্পারেচারটাকে এমনভাবে কন্ট্রোল করা হয় যে অ্যাব্রাপ্ট চেঞ্জ যেন না পায়, এটা অ্যাব্রাপ্ট চেঞ্জ যেন না পায়। অ্যাব্রাপ্ট চেঞ্জ হলে তাহলে এই ক্রিস্টালাইজেশনটা সুন্দর হবে না। আবার এরকম যেন না হয় যে খুব বেশি টেম্পারেচার আছে, যে যার জন্য এটা যে সলিডিফিকেশন হওয়ার দরকার সেটাও হইতে পারতেছে না। তো দুইটার মাঝামাঝিতে। তো এই জন্য করা হয় কি, এই যে পুলার অ্যাপারেটাসটার একটা নির্দিষ্ট রেটে এটাকে পুল করতে হয়, এবং ওইটা পুলিংটা নির্ভর করে আমার এখানকার টেম্পারেচার গ্রেডিয়েন্টের উপরে, যে টেম্পারেচারটা কত রেটে টেম্পারেচার আস্তে আস্তে কমছে, টেম্পারেচারটা কত রেটে কমছে সেইটার উপর ডিপেন্ড করে আমার পুলিং মেকানিজমটা কাজ করবে। আর এদিকে এই রোটেশনটাও ক্রুসিবলটাকে এমনভাবে রোটেট করাইতে হবে যেন এই ক্রুসিবলের ভিতরে যে সিলিকন আছে, এটা যদি পিওর সিলিকন হইতো তাইলে এই ক্রুসিবল রোটেশনটার ইম্পর্টেন্সটা এত বেশি থাকতো না। কিন্তু সাধারণত দেখা যায় কি, এখানকার যে সিলিকনের সাথে সাধারণত হয় পি সাবস্ট্রেট অথবা এন সাবস্ট্রেট, অর্থাৎ পি টাইপ সিলিকন অথবা এন টাইপ সিলিকন।
এখানে তৈরি করা হয় সাধারণত। তো এন টাইপ হইলে আমার যদি পি টাইপ হয় তাহলে কি করতে হয়, আমাকে এখানে বোরন অ্যাড করতে হয়। এই যে মেল্টেড যে সিলিকনটা আছে, এই মেল্টেড সিলিকনের মধ্যে আমার এডিশনাল বোরন আছে। এখানে বোরনটা যাতে সব জায়গায় সমভাবে ছড়ায় যায়, হ্যাঁ, কনসেন্ট্রেশনটা যাতে সব জায়গায় ইউনিফর্ম হয়, এই জন্য আমাকে এই রোটেশনটা করতে হয়। তো এই রোটেশনটা হচ্ছে আমাকে কনসেন্ট্রেশন ইউনিফর্মিটির জন্য, যেটা নাকি সলিডিফিকেশন হচ্ছে, সলিডিফিকেশনে যেটা এরকম না হয় যে একটা ওয়েফারের অর্ধেকটা অংশ একরকম বোরন কনসেন্ট্রেশন আর অর্ধেকটা অংশ অন্যরকম বোরন কনসেন্ট্রেশন, এরকম এরকম যেন না হয়, যাতে পুরো ওয়েফারটাতে বোরনের কি বলে এটা কনসেন্ট্রেশনটা ইউনিফর্ম হোমোজিনিটি যাতে থাকে। এই কারণেই এই ক্রুসিবল রোটেশনটা খুব জরুরি। যদি শুধু সিলিকন দিয়ে করা হইতো তাহলে এটা এতটা জরুরি হইতো না, কিন্তু এই কনসেন্ট্রেশন ইউনিফর্মিটির জন্য এই ক্রুসিবল রোটেশনটা অনেক ইম্পর্টেন্ট। তো এই সবটা মিলে হচ্ছে আমাদের পুলার অ্যাপারেটাস। তো পুলার অ্যাপারেটাস দ্বারা আমরা যে আউটপুটটা পাই সেটাকে আমরা বলি যে ইনগট। ইনগটটাকে এখানে পুরাটা দেখানো হয়নি, গত ক্লাসে দেখাইছিলাম যে এইটা হচ্ছে ইনগটটা। এরকম শেফট একটা তৈরি হবে, শেষ মাথাটা থাকবে এরকম কোণাকৃতি, আবার প্রথম মাথাটা এরকম কোণাকৃতি থাকবে। তো এই পুরা ইনগটটাকে, তো এইটার যেহেতু একটা ডাইমেনশন আছে, আমরা যে তৈরি করছি এটার একটা ডায়ামিটার আছে। তো যেহেতু এটা অ্যাব্রো থেব্রো, এই জন্য এটাকে ফার্স্টে করতে হবে কি, আমাদের ডিজায়ার ডায়ামিটারে নিয়ে আসতে হবে, এবং উপরের সারফেসটা যাতে খুব প্লেন হয়, এই জন্য এটাকে করা হয় কি, গ্রাইন্ডিং করা হয়। গ্রাইন্ডিংয়ের মাধ্যমে আমার ডিজায়ার্ড ডায়ামিটারে নিয়ে আসি, উপরের অংশটা কেটে ফেলে দিয়ে উপরটাকে স্মুথ করা হচ্ছে। আর এটা ছিল তৈরি করা হয়েছিল, ওইটা থেকে বেশ কিছু অংশ কেটে ফেলা হচ্ছে। তো সাধারণত এই ডায়ামিটারগুলো হয় 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি। তো এখন যত যে যেরকম সাইজের চায় এটাকে কেটে ওই রকম সাইজের করা হয়। ওই সাইজের করে সাধারণত যে মেশিনটা দিয়ে কাটা হয় এটাকে ডায়মন্ড কাপ হুইল বলা হয়। যে এখানে যে কাপটা আছে ওইটা ডায়মন্ডের তৈরি, ওই ডায়মন্ড দিয়ে সিলিকনকে কাটা হচ্ছে। তো এটাকে এইভাবে রোটেশন দেওয়া হয়, আবার এই জিনিসটা নিজেও রোটেট করতেছে। তো আর পুরা ইনগোটটাকে আবার রোটেট করানো হচ্ছে এখানে। তো পুরা ইনগোটটাকে রোটেট করানো হচ্ছে, আর ডায়মন্ড কাম হুইলটাও এখানে রোটেট করতেছে। এই রোটেট করার কারণে এটা টাচে এসে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থেকে এটাকে ক্রমান্বয়ে কেটে একটা নির্দিষ্ট সাইজে, ডায়ামিটার সাইজে এটাকে পুরো একটা পিওর একটা রড, হ্যাঁ, কলমের মতো একটা রড তৈরি করা হয়। এই যে সামনের মাথাটাও কেটে কি বলে এটারে, এটা যে ত্রিকোণাকৃতি ছিল ওটাকে কেটে সমান করে ফেলা হয়। তারপর করা হয় কি, গ্রাইন্ডিং হয়ে গেলে এখানে গ্রাইন্ডিং হওয়ার পরে হবে স্লাইজিং। স্লাইজিংয়ের আগেই আসলে এটার মধ্যে দুইটা লেয়ার কাটা হয়, একটাকে বলে প্রাইমারি লেয়ার আর একটা হচ্ছে সেকেন্ডারি লেয়ার। প্রাইমারি লেয়ার আর সেকেন্ডারি লেয়ার এগুলা প্রত্যেকটা ওয়েফারে থাকতে হয়। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই জন্য এখানে এটা যদিও একটা রাউন্ড শেপ হবে, রাউন্ড শেপ হওয়ার পরেও একটা অংশকে একটু কেটে এটাকে মানে একটা সাইড এটা একটা ওয়েফার হলো, এই যে গোল আকৃতি ওয়েফার, এটার একটা সাইড এইদিকে ফ্ল্যাট করে ফেলা হবে, আবার অন্য আরেকটা সাইড ফ্ল্যাট করে ফেলা হবে। একটা হবে প্রাইমারি ফ্ল্যাট আর একটা সেকেন্ডারি ফ্ল্যাট। তো এটিকে স্লাইজিং করার আগে এই ফ্ল্যাটগুলো তৈরি করে ফেলা হয়। তারপরে করা হয় স্লাইজিং। স্লাইজিংটা কিভাবে করে, স্লাইজিংটা করা হয় এই গোল আকৃতি একটা করাত আছে, এটাকে বলে এই যে সো ব্লেড। একটা এই মাথাটাতে আসলে দাগ দেওয়া হয়নি, এইখানে করাতে দাঁতগুলা থাকে, এই জায়গাটাতে দাঁতগুলা থাকে। এই সার্কুলার এটার ভিতরে ইনগটটাকে, যেটা নাকি আমরা নির্দিষ্ট সাইজ করছি গ্রাইন্ডিং করে, ওইটাকে এই এই সার্কুলার করাটার ভিতরে ঢুকায় তারপর আস্তে আস্তে পুল করা হয় এদিকে, আর এই জিনিসটা ঘুরতে থাকে, করারটা ঘুরতে থাকে।
এটাও আপনার ডায়মন্ডের তৈরি। তো এই ডায়মন্ডের টিথগুলার দ্বারা এই ইনগটটা চপিং করা হয়। চপিং করে করে এটাকে একটা প্লেটের মতো তৈরি হয়। এইরকম একটা প্লেটের মতো তৈরি হয়। এইখান থেকে কাটার ফলে এক একটা অংশ এক একটা প্লেট, এরকম অনেকগুলা হবে। তো এখানে যে ইনগটটাকে কাটা হয় ডায়মন্ড কাটিং এজ দিয়ে, কি বলে সার্কুলার শ দিয়ে কাটার ফলে হয় কি, আমার ইনগটটার যে ইনগটটার সাইজে আমি যত মোটা মোটা ওয়েফার তৈরি করব, যদি দেখা যায় যে আমি 100টা ওয়েফার তৈরি করতে পারবো, কিন্তু আসলে আমরা সাধারণত 1/3 আমাদের লস হয়ে যায়, যে ডাস্ট আকারে চলে যায়। তা আমার যে জায়গায় নাকি 100টা ওয়েফার হওয়ার কথা, ওখানে দেখা যাবে যে 70টা হয়েছে, 60-70টা ওয়েফার হয়েছে, আর বাকিটা ডাস্ট হিসেবে ওয়েস্টেজ হয়ে গেছে। ওইটাকে আবার রিসাইকেল করা হয়। সেই জন্য যতটা আমাদের ওয়েফার দরকার তার কত 33% বেশি আমাকে ইনগট তৈরি করতে হবে। তাহলে 33% ইনগট বেশি করলে তাহলে আমি আমার যতটা ওয়েফার দরকার ততটা ওয়েফার পাবো, 33% আমার লস হয়ে যাবে। এটা কাটিং করার পর আমার যে ওয়েফারটা হইলো, এই যে ওয়েফারটা এখানে আমরা দেখতেছি, এটা একটা চাঁদের মতো সার্কুলার। এটা আমরা সাইড থেকে দেখতেছি যে এরকম দেখা যাচ্ছে। তো যেহেতু করাত দিয়ে কাটা হয়েছে, এই জন্য এটা সারফেসটা এত স্মুথ থাকে না। তো এই জন্য এটাকে স্মুদিং করতে হবে। এই স্মুদিং করাটা কি বলে? ল্যাপিং। এইটা হচ্ছে ল্যাপিং অ্যাপারেটাস। এই ল্যাপিং এর মধ্যে ওয়েফারটা থাকে, ওয়েফারের নিচে থাকে না, ওয়েফারটা এটা ওয়েফারটা, এটা হচ্ছে ওয়েফার হোল্ডার। এই ওয়েফার হোল্ডারটা ওয়েফারটাকে চাপ দিয়ে ধরে রাখছে। একটা পলিশিং প্যাড আছে। এই পলিশিং প্যাডটার এখানে কিন্তু একটা রোটেশন মেকানিজম থাকে। এখানে একটা দাগ দেওয়া হবে, দিয়ে এটা একটা রোটেটের ভাব দেওয়া হবে। পলিশিং প্যাডটাও ঘুরতে থাকে, আর এটাকে উপর থেকে প্রেসার দিয়ে এটাকেও ঘোরানো হয়। ওয়েফার হোল্ডারটাকে পুরোটাকে ঘোরানো হয়। তো ওয়েফার হোল্ডার এবং পলিশিং প্যাডের মধ্যে থাকে ওখানে আবার কেমিক্যাল রিয়েজেন্ট দেওয়া হয় কিছু। কেমিক্যাল রিয়েজেন্ট দিয়ে এই দুইটা উল্টা দিকে ঘোরানো হয়, প্রেসার দিয়ে ঘোরানো হয় ডান দিকে সার্কুলার ক্লকওয়াইজ, এটাতে পলিশিং প্যাডটাকে ঘোরানো হয় অ্যান্টি ক্লকওয়াইজ। ফলে হয় কি, ওয়েফারের পৃষ্ঠাগুলা বিকজ অফ দিস রিয়েজেন্ট একদম স্মুথ হয়ে যায়, প্লেন হয়ে যায়। প্লেন হয়ে গেলে তা আমার ওয়েফারেরটা একদম শাইনি হয়, খুব শাইনি হয়, মানে যেন কাচের মতো। তো এই ফাংশনটাকেই বলা হয় ল্যাপিং। তো এখন আমার ওয়েফারটা হয়ে গেল, ওয়েফারের ডায়ামিটারও ঠিক আছে, ওয়েফারের পৃষ্ঠাগুলো একদম স্মুথ। পৃষ্ঠাগুলো স্মুথ না হলে সমস্যা কি, আমাদের ওয়েফারে যে আমরা ডিজাইন করব, একটা ওয়েফারের মধ্যে একটা ট্রানজিস্টর বা গেট বা কন্ট্যাক্ট তৈরি করতে যাব, এগুলো আমরা করি লিথোগ্রাফির মাধ্যমে। আর লিথোগ্রাফিটা ডিপেন্ড করে লাইটের উপরে। আমাদের যেরকম নাকি ফটোগ্রাফি, আমরা যেরকম ছবি উঠাই ইয়ের মধ্যে গিয়ে, স্টুডিওতে গিয়ে, তো ওখানে যেরকম লাইট দেওয়া হয়, বলে যে লাইট দিয়ে আমরা আমাদের নেগেটিভটা ওয়েফারের সামনে প্লেস করি। তো এই ওয়েফারের নেগেটিভের ছবিটা গিয়ে ওয়েফারের উপর পড়ে, তখন ওয়েফারের মধ্যে ওই ছবিটা অঙ্কিত হয়। তো আমরা যখন নাকি একটা ইনভার্টার তৈরি করব, ইনভার্টারের যদি গেটটা তৈরি করতে চাই, তাহলে গেটের ছবিটা আমি করব কি, লাইটের সামনে ধরবো, লাইটটা গিয়ে ওয়েফারে পড়বে, ওয়েফারে তখন গেটটা তৈরি হয়ে যাবে। তো এই যে লাইটের সাহায্য করা হয়, এই জন্য ওয়েফার যদি এবড়ো থেবড়ো হয়, ইফ ইট ইজ নট স্মুথ, তাহলে হবে কি, লাইট রিফ্লেকশনটা ঠিক হবে না, তখন আমার এই ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে। তো লাইট দিয়ে যে আমি গেটটা ফেলছি, এখন যদি একটা সমতল জায়গায় পড়ে, তাহলে এইটা একদম গেটটার সাইজ যেরকম ওইরকমই দেখা যাবে। আর যদি ওইটা একটা ইনক্লাইন প্লেনের মধ্যে পড়ে, তাহলে দেখা যাবে যে এটা সাইজটা ঠিক নাই, চেঞ্জ হয়ে গেছে। এই কারণে আমাদেরকে এই ল্যাপিংটা করতে হয়। ল্যাপিংটা করে এটাকে একদম স্মুথ করে ফেলা হয়, এবং শাইনি স্মুথ, এবং এত কি বলে এটারে, এবড়ো থেবড়ো একদম থাকে না। তারপর করা হয় কি, এজ কন্ট্রোলিং। এজ কন্ট্রোলিং হচ্ছে যে এইখানকার যে এজটা, এই এজটা হচ্ছে ভার্টিক্যালি একদম শার্প। তো এইরকম যদি শার্প থাকে, তো সাধারণত আমরা সাধারণত ওয়েফারগুলোকে, যে যেমন সিডির ক্যাসেট আছে না,
সিডির ক্যাসেটের মধ্যে আমরা ওয়েফারগুলো রাখি, আর ওই ক্যাসেটটাকে একসাথে কোনো একটা সিস্টেমে দিয়ে দিই। মনে করি অক্সিডেশন করতে চাই, আমরা একটা একটা ওয়েফার দিয়ে অক্সিডেশন করি না, ব্যাচ প্রসেসে করা হয়, যে অনেকগুলো ওয়েফার একসাথে অক্সিডেশন চেম্বারে দিয়ে দেওয়া হলো, সবগুলো ওয়েফার অক্সিডাইজ হয়ে বাইরে আসলো। তো এই জন্য রাখা হয় ওয়েফার চেম্বারের মধ্যে। তো হ্যান্ডলিং করতে হয় এটাকে, ধরে ধরে ইয়ার মধ্যে সিডি ওয়েফার হোল্ডারের মধ্যে রাখতে হয়, সিডি যেরকম রাখা হয় ওয়েফার হোল্ডারের মধ্যে এরকম ভাবে। তো এখন এই শার্প এজটা যদি ভার্টিক্যাল হয় তাহলে ওইটাকে রাখা উঠানো একটু বাধার সৃষ্টি হয়, ফলে ওয়েফারগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এই জন্য সামনের সাইডটাকে এরকম রাউন্ড করা হয়। এই রাউন্ড করার কাজটাকেই বলে এজ কন্ট্রোলিং। তো এখন ওয়েফারটা পুরাটাই গোল, কিন্তু ওয়েফারের যে সাইডটা কিন্তু ভার্টিক্যাল না, ওয়েফারটার সাইডটা ভার্টিক্যাল না, ওয়েফারের সাইডটা হচ্ছে রাউন্ড শেপ। এই রাউন্ড শেপ করার জন্য এই জন্য একটা টুল আছে, ডায়মন্ড কাটিং টুল, যেটার মধ্যে এরকম কার্ভেচার থাকে। এই কার্ভেচারের মধ্যে আমরা এই টুলটাকে ঘোরাইতে থাকি, আবার এই যে ওয়েফার হোল্ডারের মধ্যে ওয়েফারটা থাকে আর সেই ওয়েফার হোল্ডারটাকে ঘোরানো হয়, ফলে ওয়েফারটা এই কাটিং এজে কাটিং এজের সাথে টাচ হয়ে এটাকে কার্ভ হয়ে যায়, যে ভার্টিক্যাল ছিল এটা ভার্টিক্যাল না থাকে এটা কার্ভ হয়ে যায়। তো এই সবগুলা কাজ করার পরে আমার ওয়েফারটা রেডি হলো, যে এখন আমরা এই ওয়েফারটাকে বিভিন্ন প্রসেসের জন্য তৈরি করতে পারবো। তো এই আজকে আমরা যে কাজটা আলোচনা করলাম, এটা হচ্ছে টোটালটা হচ্ছে ওয়েফার প্রিপারেশন, যে ওয়েফার প্রিপারেশন ফ্রম সিলিকন বা র সিলিকন টু অল দ্য ওয়ে টু দ্য ওয়েফার, যে ওয়েফার শেপ আমরা এইরকম ওয়েফার একটা বের করে আনবো। এই পুরা সিস্টেমটাকে এগুলা এই ডিটেলস কথাবার্তাগুলা আমি তোমাদেরকে পোস্ট করে দেব, যে 2 থেকে 3 পৃষ্ঠা ডেসক্রিপশন আছে, তোমরা এইগুলো পড়ে নিলে আমার যে অংশগুলা বলা হয়েছে এগুলোই পাবা, তার সাথে এডিশনাল কিছু এক্সট্রা ইনফরমেশনও পাবা। তো তোমাদেরকে আমি ওই জিনিসগুলা আপলোড করে দেবো। দেখি এখানে আমি ভিউ করতে পারি কিনা। এই যে এখানে ক্রিস্টাল গ্রোথ প্র্যাকটিস, এই যে ফার্নেসটার সম্বন্ধে বলছিলাম, এখানে ডিটেলস বলা হয়েছে, ফার্নেস, ক্রিস্টাল পুলিং মেকানিজম, এমবিএন্ট কন্ট্রোল সিস্টেম, এগুলো নিয়ে এটা ডিটেলস বর্ণনা এখানে আছে। মেশিনটা এখানে দেওয়া আছে, নিচের অংশটা হচ্ছে ফার্নেসের অংশটা রাউন্ড শেপের, আর উপরে হচ্ছে পুলিং এর পার্টটা। এখানে আমরা কি কি ম্যাটেরিয়ালস দিয়া ইয়েগুলো ক্রুসিবলটা তৈরি করবো, এই সমস্ত জিনিসে কেন করবো এইগুলা নিয়ে আলোচনা আছে। ওই যে আমি যে ছবিটা আঁকছিলাম এটাই এখানে আঁকা হয়েছে। তো তোমরা এটা রিডিং করলে তোমরা বুঝতে পারবা। আর এখানে পুলিং মেকানিজম সম্বন্ধে কথাবার্তা আসছে উপরের অংশটা নিয়ে, তবে এমবিএন্ট কন্ট্রোল নিয়েও বলা হয়েছে আর পুরো কন্ট্রোল সিস্টেমও বলা হয়েছে। তো তোমরা এটা আমি ইনশাল্লাহ আপলোড করে দিব, তো তোমরা এটার থেকেও তোমরা দেখতে পারবা। আর ওয়েফার প্রিপারেশনের যে পার্টটা ওটাও আমি তোমাদেরকে লোড করে দেব, যে 4টা অংশ, ক্রিস্টাল কি বলে ল্যাপিং, তারপর হচ্ছে স্লাইজিং, এজ কন্ট্রোলিং, এগুলো আমি তোমাদেরকে পরে লোড করে দেব। তো আজকে এই পর্যন্তই। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার, এই বইটা কি স্যার আপনি যেটা সাজেস্ট করছেন গান্ধীর যে বইটা, এটা ওই বইটা স্যার? না না, এইগুলো হচ্ছে এসএমজিতে। এসএমজি একটা সেকেন্ড বইটা যেটা ছিল, জি স্যার।